তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 3টি আপিল নিষ্পত্তি করে সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে পঞ্চদশ সংশোধনীর এই রায় দেন। আপিল বিভাগের এই রায়ের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাশাপাশি গণভোটের বিধানও বহাল রাখা হয়েছে। সংবিধানে হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তির বিধানও বাতিল করা হয়েছে। 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল হয়। এ বিষয়ে আপিল বিভাগের সামনে ব্রিফ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই সংশোধনীটা কিন্তু হাইকোর্ট বাতিল করেছিলেন, যার ফলে হাইকোর্টের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনরায় ফিরে এসেছিল এবং সেই রায়টা আজকে সর্বোচ্চ আদালত কর্তৃক বহাল রাখাতে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা বৈধ ব্যবস্থা, এটা অসাংবিধানিক কোনো ব্যবস্থা নয়। যেমনটি ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে বলা হয়েছিল বা পরবর্তীতে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল যে এই ব্যবস্থাটা বাংলাদেশের সাংবিধানিক শাসনের সাথে পরিপন্থী। সেই ব্যাপারে আজকে আমরা সর্বোচ্চ আদালত থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা পেলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সাংবিধানিক ব্যবস্থা এবং এটা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় একটা ব্যবস্থা। কাজেই দীর্ঘ 2 বছর আগে আমরা এই পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে মামলা শুরু করেছিলাম তার আজকে সর্বোচ্চ আদালত থেকে একটা পরিণতি হলো। সেই কারণে আজকে একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক দিন বলে আমি নির্বাচন করার বিধান আর তত্ত্বাবধায়ক সরকার এখানে তো একটা সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। হ্যাঁ, কারণ আপনার এখন সংবিধানে হাইকোর্টের রায় যেভাবে আছে এবং হাইকোর্টের রায় যেভাবে আছে এবং যেভাবে আপিল বিভাগ সেটা বহাল রেখেছে, তাতে করে একটা স্ববিরোধিতা তৈরি হয়েছে সংবিধানের ভিতর। এরকম যে সংবিধানের একটা অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগে নির্বাচন করতে হবে এবং আরেকটা বিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তো এখন আপনি যদি প্রথম বিধানটা পরিপালন করেন তাহলে তো আপনাকে সংসদ ভেঙে যাওয়ার আগেই নির্বাচন করে ফেলতে হবে, তাহলে তো আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার সুযোগই পাচ্ছেন না। আর আপনি যদি সংসদ ভেঙে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করতে চান তাহলে আমি প্রথম যে অনুচ্ছেদের কথা বললাম তার সাথে সাংঘর্ষিকভাবে কাজ করবে। তো এই জিনিসটা সুরাহা এখন সংসদের করতে হবে বলেই মনে হচ্ছে। তবে পূর্ণাঙ্গ রায় দেখলে এ ব্যাপারে আরও নিশ্চিতভাবে এবং সুনির্দিষ্টভাবে বলা যায়। ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ভোর আনুমানিক 4টার দিকে পাহাড় ধসে বসতঘরের উপর মাটি এসে পড়লে ঘুমন্ত অবস্থায় ইউনুস, স্ত্রী রানু আক্তার এবং তাদের 5 বছর বয়সী ছেলে সোলেমান মারা যান। এর প্রায় 1.5 ঘন্টা পর ভোর 6:30টার দিকে একই এলাকার আরেকটি পাহাড় ধসে মারা যান জুয়েল ও তার স্ত্রী কুলসুমা আক্তার। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া কক্সবাজারের চকরিয়া পাহাড় ধসে মৃত্যু হয়েছে অপর 2 শিশুর। ভারী বর্ষণ ও উজানের ঢলে রাঙামাটির বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বহু পরিবার। এসব বিষয়ে জানাতে এবার রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু দে, কথা বলবো তার সঙ্গে। মিশু, জেলায় বৃষ্টিপাতের কি অবস্থা? গত রাত থেকে এখন পর্যন্ত নদ নদীর পানি কতটা বেড়েছে জানাবেন। সুমনা, রাঙামাটিতে যে গত কয়েকদিনের ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে রাঙামাটিতে ইতিমধ্যে বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। রাঙামাটির বাগাইছড়ি উপজেলার কাঁচালং নদীতে ইতিমধ্যে পাহাড়ি যে ঢল, সেই পাহাড়ি ঢল নেমে ইতিমধ্যে বাগাইছড়ির মাস্টারগোনা, লাইল্লাগোনা সহ এলাকার বাগাইছড়ি উপজেলার প্রায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে, যার কারণে প্রায় 2000-এর অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এছাড়াও পাহাড়ি ঢল কিন্তু নামতে শুরু করেছে মাত্র। এটি আগামী আরো কয়েকদিন নামবে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি, যার কারণে এই পানিবন্দী লোকের সংখ্যা আগামী কয়েকদিনের মধ্যে আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যেহেতু এখনো বৃষ্টি রাঙামাটিতে অব্যাহত রয়েছে, যার কারণে রাঙামাটির যে 100টি পয়েন্ট প্রশাসন চিহ্নিত করেছিল ঝুঁকিপূর্ণ হিসেবে, সেই 100টি পয়েন্টের বিভিন্ন স্থানে ইতিমধ্যে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার কারণে রাঙামাটির যে আশ্রয় কেন্দ্রগুলো, সেই আশ্রয় কেন্দ্রের লোকজনের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত যে ছোট ছোট ভাঙনগুলো দেখা গিয়েছে, সেখানে কিন্তু এখনো তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। তবে কয়েকটি এ পর্যন্ত প্রায় 5 থেকে 7টি কাঁচা ঘরের বিভিন্ন অংশ ভেঙেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি রাঙামাটির 16টি যে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত প্রায় 1000-এর অধিক মানুষ আশ্রয় নিয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের জন্য নতুন 3টি নাম প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এগুলো হলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ এবং পাবলিক প্রোটেকশন ফোর্সেস পিপিএফ। পরিবর্তন আসতে যাচ্ছে কালো পোশাকেও, তবে বিশেষজ্ঞরা বলছেন নামের চেয়ে বাহিনীতে গুণগত বদল আনা বেশি জরুরি, নয়তো জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। 2004 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্স হিসেবে পরিচিতি পায় র্যাব। কিন্তু সময়ের সাথে সাথে এই বাহিনীর নামের সাথে জড়িয়ে গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো গুরুতর সব অভিযোগ। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগ টানা বাড়তে থাকে প্রতিষ্ঠার পর থেকেই। অন্যতম গুরুতর অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে অন্যের হয়ে হত্যাকাণ্ড চালিয়ে সেটিকে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে র্যাব। এই ধরনের একটি বড় ঘটনা প্রকাশ্যে চলে আসে 2014 সালে। নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করে শীতলক্ষা নদীতে ডুবিয়ে দেবার অভিযোগ ওঠে। এসব মৃতদেহ ভেসে ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন র্যাব 11 এর সাবেক 3 কর্মকর্তা। তারা হলেন অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার এম রানা। ঠিক আছে, গাড়িতে হচ্ছে তো। র্যাবের বিরুদ্ধে বিতর্ক আরও জোরালো হয় 2018 সালে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশের পর। বাহিনীটির বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া। অনেকটা আকস্মিকভাবে 2021 সালের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র্যাব বাহিনী এবং এর 6 জন কর্মকর্তার ওপর। সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 2024 সালে গণ অভ্যুত্থানের পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ বাহিনী পুরোপুরি বিলুপ্তির সুপারিশ করে। তবে আপাতত সংস্কারের পথ বেছে নিয়েছে সরকার। কিন্তু এতে কতটুকু সুফল পাবে জনগণ, এমন প্রশ্ন বিশ্লেষকদের। তারা হচ্ছে সার্ভেন্টস অফ পিপল, সেখানে তারা হচ্ছে সার্ভেন্টস অফ পলিটিক্যাল পার্টি ওর একটা এলিট গ্রুপ। অদূর ভবিষ্যতে এর নাম পাল্টিয়ে র্যাবের চরিত্র সংশোধন করতে পারবে, যতক্ষণ পর্যন্ত আইন না পাল্টাবে, যতক্ষণ পর্যন্ত পুলিশ অটোনমাস না হবে। পুলিশের সাবেক কর্মকর্তা মনে করছেন নাম পরিবর্তন করে কোনো বাহিনীর কর্মকাণ্ড পরিবর্তন করা যায় না, দরকার আইনি কাঠামোগত পরিবর্তন। পুলিশের কাজ মিলিটারি দিয়ে করাতে পারবেন না, বা ভালো হবে না, স্মুথলি হবে না। এখন ওরা গুলি করবে কিল করার জন্য, আর পুলিশের গুলির মোটোটা হলো প্রোটেক্ট করার জন্য। সেই র্যাবের সমস্ত কিছু থাকছে, তাদের স্ট্রাকচার, তাদের আপনার ফরমেশন, তারপরে তাদের আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মিক্স করে দেওয়া। যদি ওই ফরমেশনই থাকে তাহলে খুব একটা পরিবর্তন, শুধু নাম পরিবর্তন করে কিছু একটা হবে বলে মনে হয় না। র্যাবের নাম পাল্টে এসআইএফ, পিপিএফ এবং এসআরপি এই 3টি নামের মধ্যে যে কোনো একটি চূড়ান্ত করবে মন্ত্রিপরিষদ। এছাড়া র্যাবের কালো পোশাক পাল্টে জলপাই কালার করার কথা থাকলেও সেটিও চূড়ান্ত হয়নি এখনও। তবে র্যাব সদর দপ্তর জানিয়েছে র্যাব সংস্কারে আইনি কাঠামো সহ সার্বিক বিষয়ে এখনও আলোচনা পর্যালোচনা চলছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।
গাইবান্ধা জেলা শহরের দুটি প্রবেশমুখে ও ব্যস্ততম সড়কে যানজট নিরসনের জন্য ঘাঘট ও আলাই নদীর ওপর 166 মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হয়। তবে নির্মাণের প্রায় 3 বছর পার হলেও নানা জটিলতায় এখন পর্যন্ত উদ্বোধন হয়নি, ফলে জনসাধারণের চলাচলে তৈরি হয়েছে নানা ভোগান্তি। গাইবান্ধা জেলা শহরের গুরুত্বপূর্ণ দুটি প্রবেশদ্বারের ব্যস্ততম সড়কের যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ দুটি সেতু নির্মাণ করেন 166 মিটার। সেতু দুটি নির্মাণের 3 বছর পার হলেও এখন পর্যন্ত উদ্বোধনের আলোর মুখ দেখেনি, ফলে এই দুটি প্রবেশদ্বারের জরাজীর্ণ ভাঙ্গা সেতুর উপর দিয়েই পারাপার হতে হচ্ছে জনসাধারণকে। এই ব্রিজটা না হওয়ার কারণে এখানে প্রচুর জাম বাজে যায়। একটা ব্রিজ ওপাশেও গাড়ি আসে, এপাশেও গাড়ি আসে, এমন হয় যায় ঘন্টার পর ঘন্টা লেট হয়ে যায়। আমার এখানে দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমলে এই কাজটা হয়েছিল, ব্রিজের কাজ। এখন নতুন যে বর্তমান সরকার আসছে তারপর থেকে কাজটা কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এই কঙ্কালের ব্রিজটা কোন দিন মানে হয় তাও জানি না। এখন আমার এই পাকে যায়া জীবনের ঝুঁকি নিয়ে জীবন মরণ সই করে আমাদেরকে এখন এই পাকে পার করতে হয়। এই ভাঙ্গা ব্রিজটা যে কোনো মুহূর্তে মনে করেন যে ভেঙে পড়তে পারে, আর লোক গাড়ি যায় আর উপর দিয়ে। ঠিকাদার নাকি এখানে নাই, হারাই গেছে ঠিকাদার, ওদের টাকা টুকা পায় না, চলে গেছে। সেতু দুটির নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ সময়ে অতিবাহিত হওয়ার পরও এই সেতু দুটির সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের জটিলতা আর সড়ক বিভাগের দায়িত্বহীনতার কারণে সরকারের প্রায় 30 কোটি টাকা আলাই নদী এবং ঘাঘট নদীর জলে খোয়া যাচ্ছে। সড়ক বিভাগ একাধিকবার উদ্বোধনের আশ্বাস দিলেও কাজের কাজ কোনোটি আসলে হচ্ছে না। যে প্রকল্পটি চলমান, এখানে আমাদের গাইবান্ধাতে ফুলবান্দি, নতুন ব্রিজ এবং এছাড়া যেগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজ একই সমস্যা, কারণ এটার ভূমি অধিগ্রহণ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তবে আমাদের অলরেডি নির্মাণ কাজের ঠিকাদারগুলো আছে, যদি এই সমস্যাটা দূর হয় তারা দ্রুত কাজগুলো সম্পূর্ণ করে ফেলবে। গাইবান্ধা শহরবাসীর দাবি, সেতু দুটি দ্রুত সময়ের মধ্যে চালু হলে শহরের যানজট যেমন একদিকে কমবে, অন্যদিকে সাধারণ মানুষদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। গাইবান্ধা থেকে আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ। ভোজন রসিকদের জন্য দেশি বিদেশি নানা স্বাদের সামুদ্রিক খাবারের সমাহার নিয়ে শেরাটন ঢাকায় শুরু হয়েছে কোস্টাল কার্নিভাল। বুধবার বিকেলে রাজধানীর বনানীতে হোটেলটির দ্য গার্ডেন কিচেনে সামুদ্রিক খাবারের উৎসবের উদ্বোধনীতে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও ব্রুনাইনের হাই কমিশনার সহ শেরাটন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আয়োজকরা জানান, কার্নিভালের মূল আকর্ষণ লাইভ সি ফুড এক্সপিরিয়েন্স কাউন্টার, যেখানে নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা ও লবস্টার সহ বিশ্বমানের প্রিমিয়াম সব সামুদ্রিক খাবার অতিথিদের পছন্দ মতো তাৎক্ষণিকভাবে প্রস্তুত করে পরিবেশন করা হচ্ছে। শুধুমাত্র রাতের খাবারের এই উৎসবে 7টি আলাদা রন্ধন স্টেশনের সঙ্গে থাকছে মাংসসহ নানা পদের খাবার। প্রতিটি 9,950 টাকা মূল্যের এই বুফে চলবে 18 জুলাই পর্যন্ত। 200 ফুডের মধ্যে হচ্ছে প্রায়োরিটি থাকবে হচ্ছে সি ফুড যে খাবারগুলো সেগুলো, পাশাপাশি কিন্তু অন্যান্য সব খাবারও থাকবে। তো যারা সি ফুড মানে লাভার, অনেকে আছে আমরা কক্সবাজার চলে যাই যে একটু সি ফুড খেয়ে আসিস, আর যেতে হবে না, আমাদের এখানেই আছে। টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, সেই সঙ্গে ঝুঁকি রয়েছে পাহাড় ধসের। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। 5 দিনের ভারী বর্ষণে বান্দরবানে সাঙ্গু ও মাতামরি নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। ঘটছে পাহাড় ধসের ঘটনাও। আজকে ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হলেও তারা নিজ ভিটে মাটি ছেড়ে যেতে নারাজ। ফলে ঘটছে এমন দুর্ঘটনা। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো, পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 10,000-এর মানুষ আশ্রয় নিয়েছে। ঘটছে পাহাড় ধসের ঘটনাও। আজকে ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। তবে ভারী বর্ষণ অব্যাহত থাকলে ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা। এই ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ পরিস্থিতি।
ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিম্নাঞ্চল। পানিবন্দী অবস্থায় রয়েছে 3 উপজেলার কমপক্ষে 15,000 পরিবার। এখন আছি কক্সবাজারের একটি পাহাড়ি এলাকায়। সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং রাতও ভারী বর্ষণ হয়েছে। ভারী বর্ষণের কারণে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিশেষ করে চকরিয়া পাহাড়ি ডলে সেখানে জলবদ্ধতা তৈরি হয়েছে। সেই জলবদ্ধতার মাঝে কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়তলি মসুনিয়াকাটা গ্রামে ভোর রাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে 2 শিশুর মৃত্যু হয়েছে এবং তাদের মা আহত হয়েছে। এই পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে কক্সবাজারের সদর, উখিয়া, রামু, পেকুয়া প্রায় অনেক পাহাড় ধসের ঘটনা আছে, যদিও প্রাণহানি ঘটে নাই। ভারী বর্ষণের কারণে এ ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং মাইকিং করা হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে। এরপরও কিন্তু পাহাড় ধস থামছে না, প্রাণহানি থামছে না। এই অবস্থায় কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, বিশেষ করে এই চকরিয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নেওয়া হয়েছে এবং মাইকিং করা হচ্ছে, মানুষকে সতর্ক করা হচ্ছে। এরপরও কিন্তু পাহাড় ধস থামছে না, প্রাণহানি থামছে না। ভারী বর্ষণ যতই বাড়ছে ততই এলাকার ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে এবং আরো নতুন নতুন এলাকা জলবদ্ধতা তৈরি হচ্ছে। এই ছিল আসলে কক্সবাজার আজকে সর্বশেষ সংবাদ। উত্তরাঞ্চলে বাড়লেও চট্টগ্রাম বিভাগে শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টিপাত। একই সঙ্গে ভূমিধসের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সকালে আবহাওয়া অফিসের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। ভূমিধসের জন্য অবৈধভাবে পাহাড় কাটাকে দায়ী করেন আবহাওয়া কর্মকর্তারা। গত রাত থেকে শুধু দক্ষিণাঞ্চল না, আপনার উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়ে গেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে রংপুর ডিভিশনে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, রাজশাহীতেও অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। হেভি রেইনফল মেন কারণ না, যে ল্যান্ডস্লাইডের কারণ। এর সাথে সাথে ভূমির টাক্সার একটা গুরুত্বপূর্ণ। যদি সয়েল টাক্সার যদি কোনো কারণে আমরা নষ্ট করে ফেলি, অথবা আমরা রোহিঙ্গা যে এলাকায় থাকে বসবাস করে ওই সব জায়গায় বেসিক্যালি যে আপনার পাহাড়ের যে ন্যাচারাল যে একটা ছিল, টাক্সার ছিল, কিন্তু ওই টাক্সারটা অনেকটা আমরা নষ্ট করে ফেলেছি। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে 3টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 8 জেলে। বিষয়টি নিশ্চিত করেছে গলাচিপা ও কলাপাড়া মৎস্য অফিসের কর্মকর্তারা। বুধবার দুপুরে চর বিজয় সংলগ্ন সাগরে 6 জেলে নিয়ে ডুবে যাওয়া ট্রলারের সকল জেলের সন্ধান পাওয়া গেছে। পার্শ্ববর্তী অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন। তবে গত মঙ্গলবার বিকেলে 18 জেলে নিয়ে ডুবে যাওয়া এফবি মহিমা নামের ট্রলারটির 2 জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া গত রোববার 11 জেলে নিয়ে ডুবে যাওয়া ট্রলারটির 6 জেলের সন্ধান এখনও মেলেনি। ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরির ওপর জোর দেন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা 3য় অবস্থানে রয়েছে উল্লেখ করে এই অবস্থা থেকে বের হয়ে আসা খুবই জরুরি বলে মন্তব্য করেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রদান করেন। পরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এই বনায়ন পশু পাখি, বিভিন্ন প্রাণী, কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা, এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ, অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড়, অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, একটা বিভৎস অবস্থা, একটা ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদীর, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম। আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খাল বিলগুলো তৈরি করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 2023 সালে কোটার ভিত্তিতে পরীক্ষা নেওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক পদে 46,000 পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এই রায় দেন। আদালতে রিটকারীদের পক্ষের আইনজীবী জানান,
কোটার বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এর আগে ৮৪% কোটার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ ও পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে সারোয়ার আলমগীরের বাধা কেটেছে। বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। ভোটের আগে নির্বাচন কমিশনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল হয়, তবে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। সে সময় হাইকোর্ট সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন। পরে আরেকটি লিভ টু আপিলের ফলাফল প্রকাশ স্থগিত থাকে। এ কারণে ১২ ফেব্রুয়ারির ভোটে জয় পেলেও সারোয়ার আলমগীর শপথ নিতে পারেননি। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু জান্নাতুল নেসা ইরাবতীকে ধর্ষণ চেষ্টার পর গলা কেটে হত্যা মামলায় বাবু শেখ নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় দেন। বিচার শুরুর ১২ কার্যদিবসের মধ্যে আদালত এই মামলার রায় ঘোষণা করল। নিহত শিশু সীতাকুণ্ডের স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। শিশুটির বাবার সঙ্গে বিরোধের জেরে বাবু শেখ শিশুটিকে হত্যার পরিকল্পনা করে। গত ১ মার্চ শিশুটিকে ফুসলিয়ে পাহাড়ে নিয়ে প্রথমে ধর্ষণের চেষ্টা ও পরে ছুরি দিয়ে গলা কাটে সে। পরদিন রাত ১:৩০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক, টেকসই ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে চট্টগ্রামের চেম্বারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইটালি বিজনেস টু বিজনেস B2B-র বৈঠক। এতে অংশ নেন ইটালির রাষ্ট্রদূত অ্যান্তনি আলেজান্দ্রো, ইতালি থেকে আসা একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল এবং দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্প উদ্যোক্তারা। আলোচনায় গুরুত্ব পায় উদ্ভাবনী, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের আধুনিকায়নের বিষয়টি। সংশ্লিষ্টদের আশা এই ধরনের উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের শিল্প খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো ধরনের বিতর্ক ছাড়াই দেশে বেশ কয়েকটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ের আলোকে ২০১১ সালে নবম জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এর মাধ্যমে বাতিল করা হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া সংবিধানে আরও ৫৪টি বিষয় সংযোজন বিয়োজন করা হয়। ওই সংশোধনীর পর সবচেয়ে বেশি বিতর্ক ওঠে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। মূলত এরপর থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কম দেখা যায়। পঞ্চদশ সংশোধনীর পর ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন এমপি নির্বাচিত হন। এ নিয়ে দেশ ও বিদেশে সমালোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে ২টি রিট আবেদন করা হয়। শুনানি শেষে একই বছরের ১৭ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সহ ৪টি বিষয়ে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি বুধবার শেষ হয়। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগ রায় দেয়। রিটকারীর আইনজীবীরা জানান, সর্বোচ্চ আদালতের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরল সংবিধানে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে, তবে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, কারণ হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি। কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল, যেমন প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি। বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। সংসদ ঠিক করবে, যেমন ধরুন আমাদের অনুচ্ছেদের 4-এর এ, এখানে ছিল ছবির কথা, জাতির পিতার কথা। এই বিষয়টি যেহেতু একটা নীতিগত সিদ্ধান্তের বিষয়, এই জন্য এটি সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু মাঝখানে পরিবর্তন হয়ে সেকুলারিজমের জায়গায় হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিষয়গুলো কি হবে এইটা ঠিক করবে জাতীয় সংসদ। অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ের আলোকে সংসদ সংবিধানকে আরও যুগোপযোগী করবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবে, তাহলে সেই ক্ষমতা পার্লামেন্টের আছে। সংবিধানের হাইকোর্ট বিভাগের যে রায়টি সুনির্দিষ্ট 4টি বিষয়ের বাইরে বাকি সমস্ত বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়া আছে, আমরা মনে করি যে সংসদ তাদের এই পার্লামেন্ট তাদের স্বীয়
বুদ্ধিমত্তায় স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এর সাংবিধানিক ও রাজনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে বলে মনে করছেন আইনজ্ঞরা। 2011 সালে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী থেকে বাদ দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2026 সালে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তা আবার ফিরিয়ে আনা হয় পঞ্চদশ সংশোধনীতে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা কেমন হবে তা নির্ধারণ করবে বাংলাদেশ জাতীয় সংসদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।